বাংলার কলেজ এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো যেন এক একটা মিনি সন্দেশখালী। এই কথা বলছেন রাজ্যের রাজ্যপাল, শুধু নয় তিনি রাজ্যের আচার্য, কলেজ এবং ইউনিভার্সিটির আচার্য সিভি আনন্দ বোস। এবং এমন একটা সময় বলছেন যখন তিনি সুপারিশ করেছেন, বেনজির সুপারিশ, রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার সুপারিশ। এবার কথা হলো, রাজ্যের কাস্টোডিয়ান বা এই ক্যাবিনেট, সেই ক্যাবিনেট চলে কি করে? সেই ক্যাবিনেট চলে, মুখ্যমন্ত্রী সেই ক্যাবিনেটটা চালান। তার কারণ রাজ্যপাল তিনি সদিচ্ছা প্রকাশ করতেন বা করেন মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্য চালানোর জন্য। এবং একজন ক্যাবিনেট মিনিস্টারের রিমুভাল, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়ার যে সুপারিশ, সেই সুপারিশ রাজ্যের রাজ্যপাল যদি করেন, মুখ্যমন্ত্রী কি সেই সুপারিশ মেনে নেবেন? নিশ্চয়ই না। কারণ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে যে টক্কর আমরা বারবার দেখেছি, সেই টক্কর ভয়ঙ্কর। কিন্তু আজ জবাব বাংলার মানুষ চায় যে রাজ্যে এত দুর্নীতি, যে রাজ্যে এত শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, কলেজের ছাত্রছাত্ররা তারা রাস্তায় বসে থাকে, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকে, বিকাশ ভবনের সামনেটা যেন আন্দোলন স্থল হয়ে গেছে। এই রাজ্যে মিড ডে মিলের ডিম পর্যন্ত চুরি হয়ে যায় স্কুল থেকে। এই রাজ্যে স্কুলগুলোকে শাহজাহানরা নিজেদের মেহফিল, নিজেদের হারেম, মাফ করবেন এই শব্দটা বলার জন্য, হারেম হিসেবে ব্যবহার করে সন্দেশখালীতে। সত্যিই তাহলে বাংলার ক্যাম্পাসগুলো এক একটা ছোট্ট ছোট্ট মিনি সন্দেশখালীতে পরিণত হচ্ছে। এবং যে রাজ্যে শিক্ষাঙ্গনকে কেউ শেখ শাহজাহানের সন্দেশখালী বানায়, সেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। আজ তার জবাব চাইতে আমি রাজপথে যেরকম ছিলাম, চাকরি প্রার্থীদের সাথে ছিলাম, ডিএ আন্দোলনকারীদের সাথে ছিলাম, ঠিক সেভাবেই রাজপথ থেকে রাজভবনে গেছিলাম। এবং ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও জবাব বাংলার মানুষ চায়। যে ব্রাত্য বসু, আপনি বুদ্ধিমান মানুষ, অভিনেতা মানুষ, আপনি নিজে কি বোধ বুদ্ধি বিচার করে নিজে সরে যাবেন? না, আসলে সময় এসেছে ব্রাত্য বসুকে সরানোর। একবার এই প্রতিবেদন দেখবে এবং তারপর সরাসরি আপনাদের থেকে প্রশ্ন নেব। That there are many Sandesh Gullies being created in the universities. A judicial inquiry is ordered. গভর্নর সাহেব একদম নির্দিষ্টভাবে বলছেন যে মিনি সন্দেশখালী, এটা অধ্যাপকরা বলছেন, এটা সাধারণ মানুষরা বলছেন। এবং ঠিক এই জায়গা থেকে, রাজভবন থেকে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে এত দুর্নীতি, এত হিংসা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার নজিরবিহীন সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কিন্তু মুখ্যমন্ত্রী কি আদৌ এই সুপারিশ মানবেন? রাজভবন থেকে রাজপথ, পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে। এক্ষুনি সরিয়ে দিক। দেখুন, উনি শিক্ষামন্ত্রী হিসেবে যে বঞ্চনা করেছেন, অবশ্যই উনার পদে থাকার কোনো দরকার নেই। প্রশ্নটা থেকেই যাচ্ছে, যে প্রশ্ন নিয়ে এবার ফেরার পালা। জবাব চায় বাংলা স্টুডিওতে, নিয়োগটা কবে পাবে এই ছেলেমেয়েগুলো? শিক্ষামন্ত্রীকে তো না হয় সরিয়ে দেওয়া হলো, আরেকজন শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী নিয়ে আসবেন, কিন্তু আসলে সমস্যার সমাধান হবে না? এটাই একমাত্র সমস্যার সমাধান, যেখানে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে সরিয়ে দিয়ে রাজ্যপাল বা কোনো অ্যাডমিনিস্ট্রেটর এই গোটা শিক্ষা দপ্তরের দায়িত্ব নিক। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, তাদের সাথে কথা বলবো। কিন্তু তার পাশাপাশি আপনারা কি মনে করেন যে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া উচিত? সময় এসেছে ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়ার যে সুপারিশ রাজ্যপাল করেছেন,
যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে নিয়ে রয়েছেন নিশীথ কুমার দাস, আমার একদিকে গবেষক, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, অন্যদিকে রয়েছেন শুভজিৎ নস্কর অধ্যাপক, ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন অনিন্দ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক কর্মী। প্রত্যেকের কাছে আসবো। আমি খুব স্পেসিফিক্যালি প্রথমে দেবজিৎ সরকার আপনার কাছে যেতে চাই। দেখুন, এমন এক রাজ্য যে রাজ্যে এত শিক্ষা দুর্নীতি, এত করাপশন এবং তার পাশাপাশি নির্দিষ্টভাবে দুটো প্রজন্মকে নষ্ট করে দেওয়ার মতন করাপশন যে রাজ্যে হয়েছে, সেই রাজ্যের শিক্ষামন্ত্রীর বোধহয় নিজে থেকে পদত্যাগ করা উচিত। সেখানে নিজে পদত্যাগ না করে যে গ্রাউন্ডগুলো রাজ্যপাল বলছেন জুডিশিয়াল এনকোয়ারি বসিয়েছেন, সেই গ্রাউন্ডে কি সত্যিই ব্রাত্য বসুকে সরানোটা উচিত? দেখুন, একটা কথা, পুরো মন্ত্রিসভাটাকেই সরানো উচিত। কেননা মন্ত্রিসভার লোকেরাই তো বলেছেন এটা কিউমুলেটিভ লিডারশিপ এবং কিউমুলেটিভ দায়িত্ব সবার থাকবে, অর্থাৎ পুরোপুরি ক্যাবিনেটের সবারই একই দায়িত্ব ছিল। এখানে মেধা লুট হয়েছে এই রাজ্যে, যাদের লুট হয়েছে তারা বসে আছে গান্ধী মূর্তির পাদদেশে, তারা বসে আছে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। যাদের লুট হয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের মেধা বিক্রি হয়েছে একদম পয়সার হিসেবে বিভিন্ন চায়ের দোকানে, পানের দোকানে, মাঝখানে ভালো রঞ্জন খারাপ রঞ্জন যারা খুঁজে বেরিয়েছেন তারা, এবং যারা সেগুলো দেখেছেন কিন্তু কিছু বলেননি। মুখ্যমন্ত্রী জানতেন না, মুখ্যমন্ত্রীর যারা পারিষদবর্গ তারা জানতেন না, যারা কিনা মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে বসে আছেন বিভিন্ন মন্ত্রিত্ব নিয়ে তারা জানতেন না। সবাই জানেন, সব কিছু জানেন। সবাই এটাও জানেন অডিট করে হিসেব করে কোন টাকা ওই কালীঘাটের পর্ণকুটিরে গিয়ে হাজির হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এত কিছুর পরেও যখন রাজ্যপাল মুখ খুলেছেন, রাজ্যপালকে কদর্য ভাষায়, বিদায়ী রাজ্যপালকেও, যে আগের যিনি রাজ্যপাল ছিলেন তাকেও কানে হাত চাপা দিতে এরম ভাষায় আক্রমণ করা হয়েছে। এই রাজ্যপালকেও হয়েছে। কেন হয়েছে? তার কারণটাই হচ্ছে এটা, ওনারা চেয়েছিলেন যে একজন সরকারি ভদ্রলোক আসবেন, তিনি এখানে গেস্টের মতন বা অতিথির মতন অতিথিশালায় থাকবেন, তিনি নামে রাজ্যপাল হবেন, তিনি কোনো ব্যাপারে সরকারের কোনো দু নম্বরই, কোনো বেইমানি, মানুষের প্রতি অত্যাচারের প্রতি তিনি নাক গলাবেন না। তিনি শুধু আসবেন আর দিনের শেষে বাজেট ভাষণ পড়ে রাজ্যপালগিরি করে তার টার্ম শেষ হলে তিনি চলে যাবেন। এই রাজ্যপাল এবং তার আগের রাজ্যপাল, তারা এই রাজ্যপালের থেকেও আগের রাজ্যপাল বেশি ভোকাল ছিলেন। তিনি টুইট করতেন, তিনি সব ব্যাপারে যেতে চেষ্টা করতেন, ইনিও চেষ্টা করছেন। তার জন্য এখন কদর্য ভাষায় এরা আক্রমণ করেছে। রাজ্যপাল তো ঠিকই বলেছেন। কোথায় এই মন্ত্রী ব্রাত্যবাবু একটা অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছিলেন, তোমাদের বোধহয় মনে আছে। বলেছিলেন উনি, ব্রাত্যবাবু যথেষ্ট শিক্ষিত লোক, মেধাবী লোক, মার্জিত লোক, ব্রাত্যবাবুকে নিয়ে আমার এই সব দিক থেকে কোনো আমাদের কারুর সন্দেহ থাকা উচিত নয়। আমি যদিও বিচারধারায় তার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে আছি, কিন্তু ব্রাত্যবাবু কি করে বললেন যে বেআইনিভাবে যারা চাকরি পেয়েছে তারা আসলে বেআইনিভাবে নয়, ওটা একটু অন্যরকম ব্যতিক্রমীভাবে পেয়েছেন। আরে ভাই, ব্যতিক্রমীভাবে পেয়েছেন ব্রাত্যবাবু? এই একই জিনিস যদি আপনার বাড়ির মেয়ের সঙ্গে হতো, আপনার বাড়ির ছেলের সঙ্গে হতো, আপনার সঙ্গে যদি হতো কোনোদিন আপনার ছাত্র জীবনে, তাহলে আপনি এটাকে মেনে নিতে পারতেন যে আপনার মেধার বদলে পয়সা দিয়ে আরেকজন ব্যতিক্রমীভাবে চাকরি পেয়েছে? আপনি মেনে নিতে পারতেন? মেনে নিতে পারতেন না হয়তো, কিন্তু ব্রাত্য বসুকে, ব্রাত্য করা হোক, কৌশিক বলে একজন দর্শক লিখছেন, ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া দরকার, সুদর্শন প্রামাণিক লিখছেন। মানে পয়েন্ট হচ্ছে রাজ্যপাল যে রেকমেন্ডেশনটা পাঠিয়েছেন, সেই রেকমেন্ডেশন যদি সত্যি মুখ্যমন্ত্রী মানেন তবে রাজ্যপালের রেকমেন্ডেশন অনুসারে ব্রাত্য বসুকে সরিয়ে দেবেন। কিন্তু পয়েন্ট হচ্ছে আদৌ মুখ্যমন্ত্রী কি এই রেকমেন্ডেশন মানবেন? মানে এটা সোনার পাথর বাটি হয়ে যাচ্ছে না? আর দ্বিতীয়ত, মানলেও ধরুন মানলেন, মানার পরে যাকে রাখবে সে তো তার থেকেও বড় কেউ আসতে পারে। আমরা তো একের পর এক দেখেছি, জাহাঙ্গীর তাজা ছেলে তুই বোম মারিস, তারপরে এলো শাহজাহান আরো তাজা ছেলে, সে একদম রোহিঙ্গাদের জন্য বাক্স প্যান্টরা বসিয়ে দানপাত্র খুলে সে পয়সা নিচ্ছিল। রোহিঙ্গা ইস্যু সারা পৃথিবীতে একটা গোলমেলে ইস্যু, বাংলাদেশ অব্দি সহ্য করতে পারছে না, এখানে খোলা আম তারা কাজকর্ম করছে, আর আমাদের মুখ্যমন্ত্রী তাদের ফেভারে যাচ্ছেন। আমাদের এখানে শাহজাহান সন্ধ্যেবেলায় আমাদের বাড়ির মা বোনেদের শাঁখা সিঁদুর দেখে দেখে পিঠে মানাতে নিয়ে যাচ্ছে। কই কোনো তো প্রতিবাদ হচ্ছে না, কোথাও তো মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইন, 1 মিলিমিটার কিছু বলেননি। অন্যদিকে দাঁড়িয়ে এই মনোরঞ্জনের জমানা যতক্ষণ না শেষ হচ্ছে, আজকেও, গতকালও, তার আগের দিনও একের পর এক নির্যাতিতা এসে সরাসরি হাইকোর্টে এসে মামলা ঠুকছেন, কথা বলছেন। আমার প্রশ্ন ব্রাত্য বসু নয়, আমার প্রশ্ন শাহজাহানকে নিয়ে নয়, এগুলো তো একটা মডেল, একটা টুলস। আসল জায়গাটা তো গোলমেলে, মাথাটাই তো পচে গেছে। ব্রাত্য যাবে, ব্রাত্যকে যদি ব্রাত্য করা হয়, ব্রাত্যর জায়গায় আরেকজন আসবে, সে তার থেকেও মারাত্মক। এই যে ব্রাত্যর আগে তো ব্রাত্য ছিল, ব্রাত্যর আগে তো পার্থ ছিল। ঠিক, পার্থর ঘরের তলা থেকে বাক্স প্যাডরা বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেল।
বান কি মুনকে, মানে তৃণমূলের যিনি বান কি মুন, ওই কি যেন ওদের একটা আছে না, তো ওই সেক্রেটারি জেনারেল, জেনারেল সেক্রেটারি, এরকম কি সব আছে, তো সেক্রেটারি জেনারেল একমাত্র রাষ্ট্রপুঞ্জের হয়, তৃণমূল কংগ্রেসের হয়, তো তাকে দেখা গেল ইয়াব বড় খাঁচাতে করে সব ধরে টরে নিয়ে গেছে, এখন একটুখানি নাকি আছেন টাছেন। আমি দেখুন পার্থবাবু এইসব করেছেন, কার মতদে করেছেন, কিভাবে করেছেন, কার থ্রু দিয়ে করেছেন, এখনই বেরিয়ে চলুন, পাড়ার সামনের চার দোকানটাতে গিয়ে বলুন যে এরকম হয়েছিল, কে করেছে, সবাই পার্থর কথাও বলবেন এবং তার আগে পার্থর যিনি মনিব তার কথাও বলবেন। আবার রাস্তায় মানুষ কিন্তু বলছেন যে পুরো আপনি যেটা দিয়ে শুরু করলেন গোটা ক্যাবিনেটটাকেই সরিয়ে দেওয়া যায়, এটাও একটা অপশন। আমি একবার অনিন্দদা অনেকক্ষণ ধরে হাসছেন, অনিন্দদা নিশ্চয়ই সন্দেশখালী দেখেছেন, অনিন্দদা আরো হাসি পাবে। শুধু পিঠে করতে যাই না, পিঠে করতে ডাকি, পিঠে খাওয়া এখন অতীত। আমি শুধু স্কুলের মডেল, স্কুল চলে হাম, অনিন্দদা সন্দেশখালীতে স্কুল চলে হামের মডেল দেখবেন, যে মডেল আমি বারবার দেখিয়েছি। শুনুন সন্দেশখালীর মায়েরা কি বলছে। শাহজাহান একটা স্কুলকে কি বানিয়েছিল, এবার প্রতি জেলায় জেলায়, প্রতি ব্লকে ব্লকে ভাবুন আপনাদের শাহজাহানরা বাংলায় কি কি স্কুলের মডেল বানাবে, আর ব্রাত্য বসুরা হজম করে নেবে সেই মডেলগুলোকে, এখনই যদি সরিয়ে না দেওয়া হয় এদের। দেখি একবার। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জেলিয়াখালী বিবেকানন্দ বিদ্যাপীঠ সরকারি স্কুল, সেই স্কুলই পার্টি অফিসের একেবারে পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়েছিল শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের জন্য। এখানে জায়গায় জায়গায় পড়ে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা, যেটা স্কুল ঘর হিসেবে পরিচিত ছিল সেটাই পার্টি অফিস হিসেবে ব্যবহার করত শেখ শাহজাহান। এইভাবে লাঠি সোটানি দাঁড়িয়েছেন কেন? এইভাবে আমার স্বামীদের মেরেছে তো, ওই জন্য তো এই লাঠি দিয়ে মারতো আপনাদের। আমার এই লাঠি দিয়ে মারতো, এই বুকি দিয়ে পাতে ঢলে দিত, বুকি এরকম বুকি দিয়ে ঢলে দিত। নেশার জিনিস থেকে শুরু করে সিগারেটের প্যাকেট, রান্নার জিনিসপত্র এখানে এনে বিভিন্ন কৌটো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত এনে এখানে পার্টি চলতো, মিটিং চলতো, এই গ্রামের মহিলাদের নিয়ে এখানে মিটিং করা হতো। এবং এখানে শেখ শাহজাহানের যে প্ল্যাকার্ড, সেই পোস্টারও রয়েছে, সেই পোস্টার রয়েছে, তৃণমূলের দলীয় পতাকা রয়েছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। এখানে মঞ্চ কেন তৈরি করা হয়েছিল? মদ খাবে বলে মেয়েদের নাচতে হবে না, তোমার স্বামীদের মেরে দেবো, তোমার খানা তুলে নেবে। অত্যাচার, কত রাজত্ব, কত দৌরাত্ম চালিয়েছে এই শেখ শাহজাহানের দুষ্কৃতী বাহিনী। ক্যামেরায় দীপঙ্কর কাজিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, জেলিয়াখালী। অনিন্দদা শুনতে পেলেন? যদি শুনতে না পান আরেকবার আপনাকে বোঝানোর জন্য বলি। এখানে মহিলারা বলছেন যে ওই মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হতো না, মেয়েদেরকে তুলে নিয়ে কোথায় যাওয়া হতো? স্কুলে। ওনারাই বলছেন, এবং সুন্দর সুন্দর মেয়েদেরকে নাচানো হতো, আর যারা একটু খারাপ দেখতে তাদের দিয়ে পা টেপানো হতো। এটা আমি বানিয়ে বলছি না, অন্য কেউ বলছে না, সন্দেশখালীর মহিলারা বলছে। চ্যালেঞ্জ করতে পারেন, হাজার হাজার কেস এমনিতেই দিচ্ছেন, আরও দিতে পারেন, কিন্তু এই মহিলারা এই কথাগুলোই বলছে। এটা হচ্ছে আপনাদের স্কুল চলে হাম মডেল। বলি এবার বলুন। প্রথমে একটা ওই ডিসক্লেমারের মতন 10 সেকেন্ডের ডিসক্লেমারের মতন বলে দিন। আপনি কি মনে করেন ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া উচিত কি উচিত না? আপনি ওটাই একটু বলে দিন। ওই কোন মানেগা করোড়পতি প্রশ্নের, হ্যাঁ না, সরিয়ে দেওয়া উচিত কি উচিত না? আচ্ছা ধরে নিন না আপনি একটা পোল কোয়েশ্চেন খেলছেন, ব্রাত্য বসুকে সরিয়ে দেওয়া উচিত। এবার বলবো নাকি আপনি আনইন্টারাপ্টেড বলতে দেবেন? আচ্ছা আনইন্টারাপ্টেড বলুন। মানে ব্রাত্য বসুর পাশেই দাঁড়াচ্ছেন। বলার আগেই আপনি তো শুরু করলেন। আমি তো বুঝে পাচ্ছি না বিজেপি আমার কোন দিকটা দাঁড়িয়ে আছে, এইদিকে না ওদিকে, আমি বুঝতে পারছি না। যাই হোক, জানুন, আমি দেখলাম রাজ্যপালের সঙ্গে বিজেপি পার্টির লোকেদের একটা সুন্দর সাদৃশ্য আছে। দুজনেই সংবিধান মানে না। কেন বলছি? আচ্ছা বলুন তো, একটা নির্বাচিত সরকারের মন্ত্রী, তাকে রাজ্যপাল সরাতে পারেন? পারেন না। এই যে বিজেপি পার্টির লোকেরা এইটাই বলে সরাতে পারেন না। রাজ্যপাল কোনোভাবে সংবিধান মেনে যদি আপনি কথা বলেন, যত লোককে সরায় রাজ্যপালই সরায়, রাজ্যপালের সহিতেই সরে বাবা। মুখ্যমন্ত্রী তিনি করতে পারেন, উনি সরিয়ে দেবেন, সুপারিশ করছেন, সুপারিশ করবেন, সরাতে পারেন না, সুপারিশ করবেন। উনি বলেন, উনি বলবেন, প্রশাসনিক উনি বলবেন, এই যে বললাম বিজেপি পার্টির সঙ্গে দেখুন রাজ্যপালের মিল পাবেন আপনি। আমি জানি বিজেপি পার্টির সঙ্গে রাজ্যপালের মিল আছে। দ্বিতীয়ত উনি বললেন এটা মানে জুডিশিয়াল এনকোয়ারি বসিয়ে দিলেন। আরে কিসের জুডিশিয়াল এনকোয়ারি? উনি সেটাও পারেন না করতে। আজকে যদি উনার মনে হয় অনিন্দদা আপনি বলছিলেন যেহেতু পারেন না, তো আপনি সেটাকে এস্টাবলিশ করেন। আরে উত্তরটা শুনে নিন, উত্তরটা শুনে নিন। আমার কাছে তথ্য আছে। আরে আপনার কাছে শাহজাহান আছে, আমার কাছে তথ্য আছে। আরে তথ্যটা তো নিন।
আপনি দেখুন সংবিধানিকভাবে এটা পারে কি পারে না? হ্যাঁ পারে আর্টিকেল 163 এর 3 অফ দ্য আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলছেন তো আমি বলছি শুনুন শুনে তো নিন 163 এর 3 এবং 164 এ লেখা আছে দ্য চিফ মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর এন্ড আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর অন দ্য অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার। এরপরে আসল খেলাটা শুনুন, মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর। আমি আরেকবার পিসিআরকে দরকার হলে আমি টাইম নষ্ট করতে চাই না, কিন্তু রাজ্যপালকে এই কথাই আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো খেয়ালে পোলাও বানিয়ে যাচ্ছেন মশাই, আপনি কি করে পারেন? তিনি বললেন যে আসলে যদি তিনি চান তাহলে সেই প্লেজার অর্থাৎ আমার ইচ্ছা, কার ইচ্ছা? রাজ্যপালের ইচ্ছা, মুখ্যমন্ত্রী একটা ক্যাবিনেট রিক্রুট করবে, সেই প্লেজারকে উইথড্র করা যায়, সেটা সংবিধান তাকে দায়িত্ব দেয়। প্লেজারকে এখন উইথড্র করে কোন কথা বলা থাকে রাষ্ট্রপতিকে বলতে পারে, তাহলে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। আসুন রাষ্ট্রপতি শাসন, উনি যদি বলার ক্যাবিনেটকে রিক্রুট করেন তো রাজ্যপাল, উনি যখন ক্যাবিনেট ভেঙে দেন রাজ্যপাল, এটা জানেন না কেন? আমি তো এটা বুঝাচ্ছি এই বিজেপির সঙ্গে একই বললাম, সাদৃশ্য প্রথমেই বলে দিয়েছি। এটা বিজেপি বলতে হবে না, বিজেপি জানে সেটাও বলো। এবার আমি আপনাকে বলি, বিজেপি তো যদি আচরণ বিধি লঙ্ঘন করে থাকে, কি রকম আচরণ বিধি? এই দেখুন আপনি বলতে ওদের দিন না, আচরণ বিধি মানে কি না? রাজ্যপাল বলেছে ওখানে নাকি শিক্ষামন্ত্রী আচরণ বিধি লঙ্ঘন করেছে, এটা কে দেখবে? এটা মানে কালীঘাটের জানতে হবে, রাজ্যপালের আচরণ বিধি হবে কালীঘাটের উত্তর জানতে হবে। রাজ্যপাল নিশীথ বাবু হয়ে গেছে আমি নিশীথ বাবু প্রত্যেকের একবার করে রিঅ্যাকশন নিয়ে নিই। নিশীথ বাবু, আমি আলোচনাটা শুনলাম এবং রাজ্যপালের বক্তব্যও শুনলাম, কিন্তু আজকে আপামর রাজ্যবাসী স্বীকার করে নিয়েছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিভাবক, ছাত্র যুবা এবং আগামী প্রজন্ম। এটা অস্বীকার করা কোনো দরকারই নেই, রাস্তা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষার এই যে হাল, এর জন্য সিপিএম যতটা দায়ী, তৃণমূল ততটাই দায়ী। কারণ এরা শিক্ষা দপ্তরকে শিক্ষাবিদদের হাতে রাখতে দেবে না, এরা রাজনীতিবিদদের হাতে দিয়ে দেবে, যার ফলে এটাকে অর্থ বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে এরা শিক্ষা দপ্তরটাকে। এটা বারবার প্রমাণিত। ব্রাত্য বসু যতটা না শিক্ষাবিদ, তার থেকে বেশি নাট্যবিদ। আপনি যদি ওর একাডেমিক প্রোফাইল খুলে দেখেন আপনি দেখতে পাবেন, নাম্বার 1। নাম্বার 2, আচার্য হচ্ছে উপাচার্যের নিয়ন্ত্রক এবং ইউজিসি নর্মস অনুযায়ী যেহেতু শিক্ষা কনকারেন্ট লিস্টে আছে, বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী নয়, আচার্য হচ্ছে শেষ কথা। এবং সেই জন্যই ব্রাত্য বসু তথা বর্তমান সরকার রাজ্যপালের বিরুদ্ধে না যেতে পারছে কোর্টে, না যেতে পারছে রাষ্ট্রপতির কাছে, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছে, বেসিকটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আচার্য হচ্ছে লাস্ট ওয়ার্ড, এটা মানতে হবে প্রথমে। এটা সংবিধান স্বীকৃতি দিয়েছে, এটা কনকারেন্ট লিস্ট ফর এডুকেশন। সেখানে বলেছে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যদি কোনো সংগঠন মানে কোনো সংঘর্ষ তৈরি হয়, সেখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি প্রাধান্য পাবে এবং সেটা হচ্ছে এখানে আচার্য। ঠিক। নাম্বার 2। নাম্বার 3, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে 10 বছর অডিট হয়নি। আমি বলবো যে আপনি অডিটটা করিয়ে দিন, অডিটটা খালি করিয়ে দিন, সুবিরাজ বাবুর মতো কয়েকশো জেলে চলে যাবে। অডিটটা 10 বছরের আপনি বলছেন অদ্ভুত ভাবে ঘুরে গেলেন জায়গাটা। আপনি বলুন যে অনিন্দদা আমি শুভজিৎকে, আমি যেহেতু একদম ধরে শুভজিৎ বাবু, আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সময় টপিকে থাকুন। আরে টপিকেই আছি, টপিকে নেই তো। শুনুন শিক্ষামন্ত্রীকে রাজ্যপাল সরিয়ে দিতে পারে, হ্যাঁ কি না? হয়ে গেছে অনিন্দদা হয়ে গেছে। আমি একবার নির্দিষ্টভাবে শুভজিৎ বাবু একটা কথা বারবার, একটা শব্দ ভীষণ কানে লেগেছে আমার, ক্যাম্পাস ক্যানিবালিজম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিংয়ের মতন ঘটনাকে রাজ্যপাল বা আচার্য বলছেন ক্যাম্পাস ক্যানিবালিজমও বন্ধ করতে এই বিচার বিভাগীয় তদন্ত বা এই সরানোর প্রয়োজনীয়তাটা রয়েছে। মানে কোন জায়গাতে ক্যাম্পাসগুলো রয়েছে? সত্যিই কি মিনি সন্দেশখালীর অবস্থা গোটা বাংলায় এই ক্যাম্পাসগুলোর? দেখুন ময়ূক,
পুরো ক্যাম্পাসের যে আজকে পাবলিক ইউনিভার্সিটির যত ক্যাম্পাস, একেবারে আমি জেএনইউতে পড়েছি, জেএনইউ থেকে আজকে আমি যাদবপুরের ফ্যাকাল্টি, যাদবপুর পর্যন্ত আপনি আসুন, প্রত্যেকটি ক্যাম্পাসে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। তার অন্যতম কারণ হয়েছে যে মাথায় যিনি গার্ডিয়ান সেই উপাচার্য নিয়ে কিন্তু একটা দীর্ঘ অচলাবস্থা চলছে, এবং তার ফলে দীর্ঘদিন ধরে একটা দাবি চলে আসছে স্টুডেন্টসদের মধ্যে যে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয় না এবং অন্যান্য রয়েছে। কিন্তু যাদবপুরের যে স্পেসিফিক কেস আপনি তুললেন, যে যাদবপুরে বিভিন্ন ধরনের যে চার্জেস আসে ছাত্রছাত্রীদের এগেনস্টে বা স্টুডেন্ট প্রফেসরদেরও বলা হয় যে তারাও সিম্প্যাথেটিক, কিন্তু আমার একেবারে অন্য আইডিয়া। আমি বলি যে ক্যাম্পাসে রাজনীতি হোক, কিন্তু সেই রাজনীতি যেন বাইরের দেশের কাছে একটা মডেল হয়ে ওঠে। এবং আপনি জানবেন যে জেএনইউ এবং যাদবপুর থেকে একটার পর একটা, বিশেষত জেএনইউ থেকে একটার পর একটা বিভিন্ন পার্টিতে রাজনৈতিক নেতাদের উপহার দিয়েছে, ব্যুরোক্রেসিতে উপহার দিয়েছে, বেস্ট অফ দ্য বেস্ট মাইন্ডস। কিন্তু আজকের যে জায়গায় পৌঁছেছে সেটা হচ্ছে পেটি পলিটিক্স। পলিটিক্যাল পার্টি তাদের যে ডিগ্রেডেশন হয়েছে, নৈতিক যে ডিগ্রেডেশন, তার প্রভাবও পড়েছে তাদের ছাত্র রাজনীতির উপরে। এবং তার ফলে কি হয়েছে জানেন, পুরো এই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকের রীতিমতো একটা তাপ্পি দেওয়া ভাইস চ্যান্সেলর দিয়ে চালাতে হচ্ছে। আপনি জানেন সুপ্রিম কোর্টে কেস চলছে এবং পরপর হিয়ারিংয়ে এখনও পর্যন্ত কোনো সমাধান সূত্র আসছে না। এবং এটার দায় কিন্তু আমি শুরুতে দেব রাজ্য সরকারের উপরে, কারণ রাজ্য সরকার একটার পর একটা প্রিন্সিপাল সেক্রেটারির আন্ডারসাইন করা চিঠিতে দিয়ে সিগনেচার করিয়ে বসিয়েছে, এবং সেটাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটাকে নালিফাই করে। এবং পরবর্তীকালে যখন গভর্নর অব ওয়েস্ট বেঙ্গল যেতেন, তারপরেই পুরো ব্যাপারটা চলে যায় সুপ্রিম কোর্টে। কিন্তু আজকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এসেছিলেন, আপনার মনে থাকবে, এবং দুটো পক্ষকে নিয়ে বসতে চেয়েছিলেন। আজকের আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে বলছি, আমরা ইনস্টিটিউট অফ এমিনেন্স পেয়েছি, কিন্তু আজকের আমাদের রীতিমতো হেডলেস অবস্থা। বুদ্ধদেব বাবুকে সরিয়ে দেওয়ার পরে একটা অচলাবস্থা চলছে আমি বলছি। এবং আমি বলছি এই যে ঘটনাটা স্পেসিফিক গৌরবঙ্গের কথাটা আপনি তুলছেন, সেই গৌরবঙ্গের যে ঘটনাটা ঘটেছে, যে ওয়েব কুপার একটা মিটিং হয়েছে সেখানে, কিন্তু আমি বলছি ওয়েব কুপার যেমন বিজেপির একটা ইউনিভার্সিটি লেভেলের প্রফেসর অ্যাসোসিয়েশন আছে, তৃণমূলেরও আছে। আমি বলছি প্রায়র পারমিশন কি ঠিকঠাক নেওয়া হয়েছিল, এবং সেখানে কি সমস্ত কিছু, কারণ আমি বলছি, আমি কারোর পক্ষ নিয়ে বলছি না, আপনি বলুন নেওয়া হয়েছিল, হিসাবেই বলছি। আমি বলছি আজকে আপনারা বসুন, আপনারা আপনাদের প্রফেসর অ্যাসোসিয়েশনকে প্রমোট করার টাইম নয়। কিন্তু এটা সলিউশনটা কি? আমি ঝন্টু বারাইকের কাছে যাব। ঝন্টু বারাই, একদম ঝন্টু বারাই, সলিউশনটা কি? দর্শকেরাও জিজ্ঞেস করছেন সলিউশনটা কি। আমরা বিভিন্ন অসুখগুলো দেখতে পাচ্ছি, রোগটা কি? না, আপনি আপনার ডাক্তারি ফেল হয়ে গেছে। আমি ঝন্টু বারাইকের থেকে জানতে চাই। খারাপ লাগতেই পারে, ঝন্টু বারাই বলে দেবো। কাল আইনের অনুষঙ্গগুলো বলছিলাম, তুমি আজকে সলিউশনের কথা বললে, একটা পয়েন্ট করে দিই। হ্যাঁ, একটা পারমিশন ছিল। প্রথম কথা, এমসিসি লাগু হলে তোমার আমার ট্যাক্সের টাকায় কোনো সরকারি প্রতিষ্ঠানে দলীয় কনফারেন্স করা, ভোট চাওয়া আইন বিরুদ্ধ। গতকাল বিভিন্ন চ্যানেলে বার্তবাবু, একজন সাংবিধানিক প্রধান এ রাজ্যের, নজিরবিহীনভাবে গত পরশুদিন এবং গতকাল যে ভাষায় আক্রমণ করেছে ময়ূক, গতকাল যে অধ্যত্তে তিনি বলেছেন আমি ভোটে, আমি বলছি শোনো, গতকাল উনি বলেছেন আমি ওখানে করেছি। এটা ইলেকশন কমিশন বলবে। আমাকে বলতে দিন না, আপনি বলছেন কেন? এটা তো ইলেকশন কমিশন যাওয়া নয়, এটা তো চ্যানেল। ওখানে উনি পরিষ্কার বলেছেন আমরা ভোট চাওয়ার জন্য করেছি কনভেনশন। কে বলবে? চুপ করুন তো, চুপ করুন আপনি। আপনার কথা আমি একটা কথা বলেছি, আপনি বলেছেন মিসগাইড করছেন লোককে। না, আপনি বলবেন, তার পাল্টা উনি কিন্তু পরিষ্কার বলেছেন আমি ভোট চাওয়ার করেছি এবং আগামীতে ছাত্র যুবদের নিয়ে করব। আমার প্রশ্নটা হচ্ছে, রাজ্যপাল ওখানে যে একটা আক্স বলেছে, তার প্রতিক্রিয়ায় ক্যাবিনেটের যিনি প্রশাসনিক মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রীর আন্ডারে একটা ক্যাবিনেট চলছে যার মাথায় আছে 153তে স্টেটের হেড বসে আছেন রাজ্যপাল। নজিরবিহীনভাবে ময়ূক ভারতবর্ষেই প্রথম যে কোনো রাজ্যপাল তার ক্যাবিনেটের কোনো একজন মিনিস্ট্রি সম্পর্কে অনাস্থা প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে বলেছেন, এবং মুখ্যমন্ত্রী স্পিকটি নট। দ্বিতীয় আজকে ভাই কি বলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, আমি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশ্বাস করো এক্সেলেন্ট পশ্চিমবঙ্গে এই ধরনের বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার সাথে যুক্ত হিসাবে আমি তোমায় বলি, গবেষণা আজকে অন্ধকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বেরোচ্ছে না ময়ূক,
ছাত্র রাজনীতির কথা বলছিল, যে ছাত্র রাজনীতি ছাত্র ভোট আজকে 7 বছর ধরে ময়ূক বন্ধ ওই সরকারের অপদার্থমির জন্য, রাজনৈতিক অসহিষ্ণুতার জন্য। আমি বিশ্বাস করি আগামীতে বাঙালি রাজনীতিবিদ জন্ম হবে না, বকাটেদের দিয়ে রাজনীতি করতে হবে বাংলায়, কারণ ছাত্র রাজনীতি নেই, ভোট নেই। ময়ূক একটা কথা বলছি তোমাকে, শেষ কথা। আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নিজেকে নাট্য ব্যক্তিত্ব বলেন, তিনি তার পিতা বামপন্থী ছিলেন, তিনি নিজে বামপন্থী একটা সময় নিজেকে বলতেন। তিনি যে ভাষায় আজকে প্রতিবাদ রাজ্যপালকে আক্রমণ করছেন, আমার এক সাংবাদিক বন্ধু বলছেন স্যার আমি পুরোটা লিখতে পারছি না পরশুদিনের টুইটের ভাষাটা। কি অবস্থা চলছে, মুখ্যমন্ত্রী কোথায়, আপনি কেন ইন্টারফেয়ার করছেন না? কি বলেছেন? 154 163 ধারায় স্পষ্ট লেখা আছে রাজ্যপাল মন্ত্রিসভাকে এড়িয়ে রাজ্যবাসীর ভালোর জন্য কিছু উদ্যোগ নিতে পারেন। 153(2) তুমি 3 বলছিলে, 2-এও লেখা আছে, যেখানে ডক্টর এমভি পাইলি সেটাকে মন্তব্য করে বলছেন আমরা গৌড়বঙ্গ নিয়ে কথা বলছিলাম। গৌড়বঙ্গ থেকে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ এসেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে এই মুহূর্তে আমার কাছে একটি চিঠি এসেছে। ওএসডি সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নরের অফিস থেকে একটি চিঠি পাঠানো হয়েছে রেজিস্ট্রার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে, এবং সেই ছবি আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর সিল করার নির্দেশ দিল রাজভবন বা আচার্যের দপ্তর। চিঠি রাজভবনের তরফ থেকে আগেই বরখাস্ত হয়েছিল উপাচার্য, কিন্তু কেন এখন অবধি সেখানে বিদ্যুৎ সংযোগ শুধু নয়, সেখানে কেউ একজন কাজ করছে, কে কাজ করছেন, কিভাবে কাজ করছেন সেটা জানা নেই। কিন্তু এখন অবধি যেখানে কোনো উপাচার্য নেই সেখানে উপাচার্যের ঘর কি করে ব্যবহার হচ্ছে, উপাচার্যের টেলিফোন ব্যবহার হচ্ছে, ল্যাপটপ ব্যবহার হচ্ছে এবং সমস্ত ধরনের জিনিসপত্র ব্যবহার হচ্ছে। রাজভবনের যে অফিসিয়াল চিঠি সেখানে প্রশ্ন তোলা হয়েছে যে আপনারা প্লিজ দেখুন উপাচার্যের দপ্তরে কোনো ট্রেসপাসিং হচ্ছে কিনা, কোনো গুরুত্বপূর্ণ ফাইল লোপাট হচ্ছে কিনা। রজত কিশোর দে আগেই বরখাস্ত হন। রজত কিশোর দে অর্থাৎ উপাচার্য, তার অফিসে ঢুকলে পুলিশি ব্যবস্থার নির্দেশ আচার্যের অফিস থেকে সরাসরি দেওয়া হলো। এবার দেবজিৎ বাবু, কেউ একজন কাজ করছেন, ওখানে উপাচার্য নেই, এদিকে ওখানে ব্রাত্য বসু ঢুকে পড়ছেন, ব্রাত্য বসু সভাপতি হিসাবে ঢুকছেন, শিক্ষামন্ত্রীও না, দেখুন ওখানে ওয়েব কুপার মিটিং চলছে। তাহলে করছেটাকে ভূতে এসে কাজ করে যাচ্ছে। ভয়ানক ব্যাপার। আমার এক এক করে 30 সেকেন্ড করে দেবজিৎ সরকার বলুন, তারপরে খারাপ লাগছে যে এটা কি চলছে, আপনারা তাকিয়ে দেখুন। এটা কি চলা উচিত? একজন বরখাস্ত উপাচার্য বা বহিষ্কৃত উপাচার্য বা তিনি মিনিমাম মানে সম্মান যদি থাকে, আত্মসম্মান বোধ, তারপরও তার ঘরের চাবি অন্য লোককে ইউজ করতে দিচ্ছেন। এখন ওনার উপরেই দায় থাকবে, উনি দিয়েছেন, উনি দেননি, উনি পারেননি, উনি জানেন না, এসব বললে হবে না। এ তো একদমই এদের সবই কি এরকম তৃণমূলের লোকসভার সাংসদ, তার পাসওয়ার্ড থাকে অন্য লোকের কাছে, টাকার ব্যাগ থাকে তার কাছে। যে উপাচার্য হন এদের লোকেরা, তারা গিয়ে ওই একই রকম পরিস্থিতির মধ্যে পড়ে। একটা কথা পরিষ্কার, ময়ূক এতক্ষণ ধরে যে আলোচনা, একটা জিনিস বোঝা গেল যে রাজনৈতিক দল নিয়ন্ত্রিত যে ছাত্র বা রাজনীতি, সেটা যে কত খারাপ হতে পারে, বা শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক দল নিয়ন্ত্রিত, অধ্যাপকদের সভা বা সমিতি নিয়ন্ত্রিত, তারা প্রভাবিত হতে পারেন, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ মানে একেবারে ওপর থেকে বলে, যেটা আমরা বিদ্যার্থী পরিষদ বারবার বলেছি যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনো সরাসরি রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে বহুবার আলাদা মত হয়েছে, বহুবার আলাদা পথে হেঁটেছে। সব থেকে বড় বিদ্যার্থী পরিষদ, তারা জনসংখ্যা হবার 4 বছর আগে জন্মেছিল। বাকি যারা আছে অ্যাংলো স্যাক্সন স্কুল অফ যে পল সায়েন্স আমরা যেটা পড়ে থাকি, দাদারা আছেন, বরাইক বাবু আছেন, আমাদের সুপ্রজিৎ বাবু আছেন, তারা আরও ভালো করে বলতে পারবেন। তাদের হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি থাকবে, তার থেকে বটের ঝুড়ির মতন বিভিন্ন রকম সেকশন নেমে আসবে। কেউ ছাত্র সংগঠন চালাবে, কেউ শ্রমিক সংগঠন চালাবেন, কেউ অন্য কিছু চালাবেন। দখল করতে হবে, যে ব্যাপারটা দখল করতে হবে, তারই আজকে খারাপ অবস্থা আজকে এখানে দেখা যাচ্ছে। দেখুন দখল। আমি এতগুলো কথা শুনলাম, এখানে অনেক অধ্যাপক, বড় বড় অধ্যাপক, তারা এত কথা বলছেন, একটা অনৈতিক কথা সেটা বলেই চলেছেন। যখন নোটিফিকেশন হয়ে গেছে কোনো আচরণবিধি যদি লঙ্ঘন হয়ে থাকে, আচরণবিধির শুধু কথা হচ্ছে না, সমস্যা কি বলুন তো? এতক্ষণ দেবজিৎ বাবু বলছেন, আপনি অন্যদিকে আমি বলছি রাজ্য কি করে উপাচার্য নিয়োগ করে।
পাসপোর্ট। ক্ষমতাটা রাখুন, সেটা তো বলুন অনিন্দা, উত্তরটা কনক্লুশনে আসুন। বাংলার মানুষ পয়েন্টে উত্তর চায়। কোনটা বিজেপি? বলুন বলুন বলুন, বাংলার মানুষ পয়েন্টে উত্তর চায়। আমি বলছি না কোনটা বিজেপি বুঝতে পারছি না। আপনি বলি আপনাকে, যদি কোনো লঙ্ঘন হয়ে থাকে সেটা বলার দায়িত্ব ইলেকশন কমিশনের, রাজ্যপালের কি বলার দায়িত্ব নেই। আর রাজ্যপালের যদি এই করার থাকে, ইলেকশন ঘটিত কোনো কিছু যদি লঙ্ঘন হয় তাহলে ইলেকশন কমিশন বলবে, সবকিছু ইলেকশন কমিশন বলবে। বিজেপির হয়ে যদি বলার থাকে, আমি ওনাকে হাত জোর করে বলবো, আপনি আপনার পদটা ছেড়ে, বিজেপি এখনো 2টো সিট দিতে বাকি আছে, লোক খুঁজে পাচ্ছেন, আপনি দাঁড়িয়ে যান, সরাসরি করুন, কিন্তু পেছন থেকে এইভাবে করবেন না। বাংলার মানুষকে মহিলা কমিশন গিয়ে চোখেই দেখতে পায় না, রাজ্য নির্বাচন কমিশন নির্বাচনী দপ্তরে পরিণত হয়, কিন্তু সংবিধান। শুভজিৎ বাবু আমি বলছি ইস্যুটাকে ভিলিফাই করার দরকার নেই। আমি যেটা বলতে চাইছি যে আজকের আমাদের সবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট, সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলো কি বাঁচবে। ইউনিভার্সিটিগুলোর যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এই যে আপনার এখানে একটা লেখা উঠছে যে শিক্ষামন্ত্রীকে সরালেই কি মিটবে, আমি বলছি শিক্ষামন্ত্রীকে সরালে কি মিটবে, এই প্রশ্নটা আবারও থাকবে। একদম। আমি একবার শুনে নেব শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে লাইভে রয়েছেন, একবার শুনবো। সবচেয়ে বেশি অত্যাচার করেছেন পার্থ ভৌমিক, তাকে হারাতে যার নাম জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে পর্যন্ত দিয়েছিল 19 জনের গুন্ডার তালিকায়, তাকে হারাতে আজকে প্রচুর মানুষ যোগ দিলেন। টিএমসি এবং সিপিএম থেকে মন্ডল এবং জেলা তাদের নাম অনুমোদন করেছে। তাই জেলা সভাপতি মনোজি, আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী বোন, কনভেনার বিকাশ দা এবং আমার কলিগ ইনচার্জ বিজয় ওঝা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বিজেপি মনোনীত প্রার্থী সিনিয়র লিডার আমাদের স্টেটের, বহু পরীক্ষায় যিনি পাস করেছেন অর্জুন সিংহের উপস্থিতিতে আমরা 450 জন ইম্পর্টেন্ট লিডার, যার মধ্যে নৈহাটির বঙ্কিমের ব্লক টিএমসি প্রেসিডেন্ট আছে রানা দাসগুপ্ত, আজকে জয়েন করে না। আমাদের বীজপুরে আরো অনেকে জয়েন করবেন, কিন্তু যেহেতু মন্ডল স্তরে আমরা আরেকটা প্রোগ্রাম করে লোকাল নেতাদেরকে কনফিডেন্সে নিয়ে আমরা কোথাও চাপিয়ে দিই না, সব জায়গায় শক্তি কেন্দ্র মন্ডল মোর্চা তাদের মতামত নিয়েই আমাদের এই কর্মসূচি। দাদা, আপনি নৈহাটিতে এসেছেন এবং নৈহাটিতে শাহজাহানের যারা সাগরের মধ্যে একাধিক জমি রয়েছে, তাদের জমির অধিকার কি করবে? সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, 3টে গুন্ডা জেলের মধ্যে আছে, কেষ্ট মন্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ 16 জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। গতকালের মতো আজকেও নিশীথ প্রামাণিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করা শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৈহাটিতে নিজের বক্তব্য রাখছিলেন এবং অনেকগুলো বিষয় নিয়ে তিনি বলছিলেন, কিন্তু আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় একবার শুনে নেব সেইটা। প্রধানমন্ত্রী নিশীথ প্রামাণিককে গতকাল এবং আজকে বেনামীভাবে আক্রমণ করেছে উত্তরবঙ্গ থেকে। মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় শালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। যারা 21 সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই।
এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই গতকাল মাথাভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি। আজকেও মুখ্যমন্ত্রীর সব সভা ফ্লপ করেছে, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে। লড়াইতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে। পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি, এগুলো করে বেশি দিন চলবে না। আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে হবে। আপনাকে না ভাবলে যারা যারা 5টা 10টা আসনে লড়ছে তারা প্রার্থী করতে পারে। বিজেপি 543টায় লড়ছে। বিজেপি বড় দল, 11 কোটি তার মেম্বার, পৃথিবীর হাইয়েস্ট লার্জেস্ট পার্টি। অর্থাৎ বিজেপি কি করবে ছেড়ে দেন। আর আমরা ক্যাডার বেস পার্টি, আমাদের বুথ, আমাদের শক্তি কেন্দ্র, তারা পদ্মফুল জানে, উপরে নরেন্দ্র মোদী জানে, তাই আমাদের এখানে প্রার্থী ফ্যাক্টর। আমরা আইনি পথে মোকাবিলা করব। ইলেকশন কমিশনের স্পেশাল অবজারভার এসেছে, তাদের কাছেও এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বলবো বিজেপিকে এই কারণে সরে যেতে হয়েছে। যারা এই ধরনের কাজ করবে আমি আশা করব ইলেকশন কমিশনের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেব। ধন্যবাদ। তদন্ত দাবি করে কি বলবেন দাদা? শুভেন্দু অধিকারী অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু আরেকটা বিষয় যেটা বারবার আমাদের বলতে হচ্ছে, ব্রাত্য বসুকে কেন সরানো হবে না? রাজ্যপালও সুপারিশ করে দিয়েছেন। কেন বলছি? কারণ চাকরি প্রার্থীরা আজও রাস্তায় ছিলেন এবং তার মধ্যে থেকে অনেক আন্দোলনকারী আজ লালবাজারের লকআপে, সেন্ট্রাল লকআপে রয়েছেন। আমি আজ নিজে রাস্তাতে ছিলাম এবং দেখলাম যে রাজ্যের বা কলকাতার পুলিশ ঠিক কিভাবে চাকরি প্রার্থীদেরকে টেনে টেনে প্রিজন ভ্যানে নিয়ে যায় এবং কি সুন্দর সযত্নে পার্থ চট্টোপাধ্যায়ের একটি কুশপুতুল, পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু ওনারা ভাবেন যে এখনো মন্ত্রীমশাই বোধহয় আছেন কুশপুতুল হয়ে, ওটা কি সযত্নে রেখে দেন। একবার দেখে নেব সেই অভাবনীয় দৃশ্যটি। একদিকে যখন লাগাতার শিক্ষা দুর্নীতি চলছে, একদিকে যখন রাজ্যপাল নিজে বলছেন যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, বেনজির ক্যাম্পাসগুলোতে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, আর সেখানেই দেখুন এখনো এই 40 ডিগ্রি 44 ডিগ্রি গরমে চাকরি প্রার্থী যারা আন্দোলন করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তুলে জানিয়ে যাওয়া হচ্ছে। বাংলার মানুষ জবাব চাইছে। পার্থ চ্যাটার্জির যে কুশপুতুল, সেই কুশপুতুল নিয়ে দেখুন চাকরি প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। পার্থ চ্যাটার্জির কুশপুতুল, সেই কুশপুতুলটাকে সরিয়ে রাখা হলো সযত্নে। আমি সেই জায়গাটা দেখানোর চেষ্টা করব, একদম গোটা বাংলার এই ছবিটা, যেখানে চাকরি প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে, কিন্তু সযত্নে পার্থ চট্টোপাধ্যায়ের যে কুশপুতুল, সেই কুশপুতুলটাকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, হয়তো মন্ত্রী মশাই বলে। চেষ্টা করবো, রজনীকে বলবো এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের যে কুশপুতুল নিয়ে আসা হয়েছিল সেটা সযত্নে একটা কোনায় রেখে দেওয়া হলো এবং দেখুন কি কি আসলে লুটিয়ে পড়ে আছে বাংলার মাটিতে দুর্নীতি। এই হচ্ছে ছবি। অপরাধী এরা। অপরাধ কেন? কারণ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এরা। অপরাধী কেন? কারণ পার্থ চট্টোপাধ্যায় জেলে এতদিন হয়ে গেল, এখনো চাকরি হলো না। এই লড়াইটা তারা লড়বে, সেই জন্য বারবার প্রশ্ন করছেন তারা। পুলিশ কিন্তু পুলিশের কাজ করছে, চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীদের কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ক্যাবিনেট কবে কাজটা করবে, আজ তার জবাব বাংলার মানুষ চায়। নিশীথবাবু, পুলিশ কিন্তু পুলিশের কাজ করছেন। পুলিশকে বলা হয়েছে চাকরি প্রার্থীদেরকে টেররিস্টদের মতন টেনে হিচড়ে প্রিজন ভ্যানে ঢোকাতে, এবং পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখলেই যেরকম আগে ওনারা স্যালিউট মারতেন, ঠিক সেরকমভাবেই স্যালিউট না মেরে অন্তত কুশপুতুল, ওখানে তো পার্থ চট্টোপাধ্যায় অন্তত আছেন স্যারকে ধরে আলাদা করে সাইডে শুইয়ে দেওয়ার জন্য, ঠিক সেভাবে আমরাও আমাদের কাজটা করেছি, আমরা ছবিটা দেখিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তারা তাদের কাজটা কবে করবেন নিশীথবাবু? দেখুন, এই সামনে নির্বাচন আছে। আমি শুধু ছাত্র, শিক্ষক, অভিভাবকদের উদ্দেশ্যে একটা আবেদন রাখতে চাই। এই বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে এই শিক্ষাকে যারা অর্থ বাণিজ্য কেন্দ্রে রূপান্তরিত করেছে,
এবং আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত অন্ধকারের আস্থা করে নিক্ষেপ করেছে, তাদের কথা মাথায় রেখে আপনারা নির্বাচনে সামিল হবেন এবং শিক্ষাকেন্দ্রকে যাতে এই বাস্তু ঘুঘুদের করায়ত্ত থেকে রক্ষা করা যায়, এটা আপনাদের কাছে আমার একান্ত আবেদন। কারণ ব্রাত্যবাবুর বক্তব্য এটা নতুন কিছু না, উনি প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিলেন আমি 130 জনকে চাকরি দিয়েছি এবং আমার তৃণমূলের ছেলে চাকরি পাবে, অন্য দলের ছেলে চাকরি পাবে না। এইটা হচ্ছে ব্রাত্যবাবুর মেধা, এটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর মেধা। কারণ উনি জানেন না যে শুধু তৃণমূলের ছেলেদেরকে আমি চাকরি দিতে পারি না, সেই অধিকার ওনার নেই। শুভজিৎ অনেকক্ষণ হাত তুলছিলেন। দেখুন, আমি একটা অন্য দিকের মন্তব্য করতে চাই যে এই যে ওয়েব কুপার যে পুরো কমিটিটা খুব রিসেন্টলি ফর্ম হয়েছে এবং তার একদম মাথায় বসে আছেন ব্রাত্য বসু নিজেই, এবং আমার এটাতে একটু আপত্তি আছে এবং ব্রাত্যবাবু এটা ভেবে দেখতে পারেন, আমাকে উইচ হান্টিং করবেন না, কিন্তু আপনি ভেবে দেখুন আপনি শিক্ষামন্ত্রী, অথচ এটা আপনার দলের কিন্তু রীতিমতো বা দল সমর্থিত বা প্রো টিএমসি একটা প্রফেসর্স অ্যাসোসিয়েশন, সেখানে আপনি না থাকলেই ভালো করতেন, কারণ আপনার পোস্টটা কিন্তু খুব নিউট্রাল পোস্ট। আপনি পশ্চিমবঙ্গের পুরো রাজ্যের সমস্ত, সে প্রো লেফট হতে পারে, প্রো রাইট হতে পারে, প্রো যে কেউ হতে পারে, আপনি তাদের মাথার উপরে একটা নিউট্রাল পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছেন অন দ্য ওথ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি বলছি আপনি যখন আজকের এই জায়গাতে বসে আছেন, আপনি কি নিউট্রালি চালাতে আপনার সেই নিউট্রাল দৃষ্টিভঙ্গিটা কি থাকবে? কারণ একটার পর একটা, আমি ইভেন ওয়েব কুপা নিয়ে বলছি, আমরা একটা সময় আমি নিজে রাজনীতি করি প্রফেসর অ্যাসোসিয়েশনে, কিন্তু আপনি আমার মুখ দিয়ে কোনো দলের হয়ে, পার্টিকুলার দলের হয়ে ক্যাম্পেন করাতে পারবেন না। আমি যেটা জাস্টিস, যেটা সোশ্যালি জাস্ট, আমি তার হয়ে কথা বলবো। আমি বলছি এই পরিসরটা তৈরি করুন আপনারা, এবং তাতে কি হচ্ছে ইউনিভার্সিটিগুলো আজকে যে অন্ধকারে নেমে গেছে, গৌড়বঙ্গ, যাদবপুর, এবং একটার পর একটা এই যে সিল করে দেওয়া হলো, আমি বলছি এটা স্ট্রেচিং ইট টু ফার, ময়ূক, স্ট্রেচিং ইট টু ফার। আমি বলছি কিন্তু আমার একটা প্রশ্ন, সিল করে দিয়েছেন, কিন্তু অনিন্দ্যবাবু আপনি যেহেতু আপনি মানে যখন আপনার ডিফেন্স থাকে না তখন আপনি চিৎকার করছেন, কিন্তু আপনি ঠান্ডা মাথায় এটা ভাবুন, রাজ্যের কি পাওয়ার আছে উপাচার্য নিয়োগ করার? এটা কি কোর্টের ভায়োলেশন নয়? না, আমি আপনাকে বলি, প্রথমত কথা হচ্ছে আমি উনি যেটা কথাটা বলেন, না এইটা বলুন আগে, আপনি অন্যদিকে চলে যান। রাজ্য কি ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে পারে? না, উনি তো রাজ্যপালই তো করছিলেন, কিন্তু রাজ্যপাল করছিলেন, তারপরে মামলা যায় কোর্টে, কোর্ট কি মানে মামলা করাটা বলছেন আপনি অপরাধ, মানে না অর্ডার আছে দাদা, অর্ডার আছে, আপনি কি বুঝেও না বোঝার ভান করছেন কিনা জানি না, করছেন আপনি না বুঝে কথা বলছেন। রাজ্যপাল অ্যাপয়েন্ট করেছিলেন, কোনো একদিন হঠাৎ রাজ্যপালে মনে হলো বাংলাতে উপাচার্য কে নিয়োগ করবেন? বাংলাতে উপাচার্য অনিন্দ্যবাবু আপনি নিয়োগ করবেন, রাজ্যপাল নিয়োগ করবেন, আর রাজ্য সরকার নিয়োগ করবে। কথাটা বলতে দিন, কথাটা বলতে দিন, আগে শেষটা তো করতে দিন। আমি জানি প্রসিডিউর, না তাহলে আপনি আমাকে একটা কথা দেওয়া হচ্ছে, এটা ভুল খবর দেওয়া হচ্ছে। আপনি একটা কথা বলুন, এই সমস্যাটা কি বলতো, গণতন্ত্রের যেটা মানুষের বাক স্বাধীনতা, এটা বন্ধ করা উচিত নয় তো। একদম আমার একদম কমপ্লিট হলো না। বলুন, প্রথম কথা হচ্ছে ইউজিসি বলে একটা জিনিস আছে এখন পর্যন্ত ভারতবর্ষ, হ্যাঁ, তাদের কথা অনুযায়ী ইউনিভার্সিটিগুলো চলে, বিশ্ববিদ্যালয়গুলো চলে। তারা বলে দিয়েছে কিভাবে উপাচার্য নিয়োগ হবে, তাদের মত আছে কিভাবে চলবে। আমার সময় শেষ, কিন্তু রাজপথ থেকে রাজভবন অবধি আজ যে সফর, সেই সফরে আমি রাজ্যপালের জুডিশিয়াল এনকোয়ারির খবরও যেরকম দেখিয়েছি, চাকরি প্রার্থী যারা আজও রাস্তায় পড়ে রয়েছেন, ব্রাত্য বসু যাদের জন্য হয়তো ভাবেন না, তাদের খবরও দেখিয়েছি। কি বলছেন তারা, তাদের মুড কি? আমি পৌঁছে গেছিলাম সেখানে, দেখি। একদিকে রাজভবন শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশ করছে, আর অন্যদিকে শীত, গ্রীষ্ম, বর্ষা, এই চাকরি প্রার্থীরা এখনো রাস্তায়। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখানে একবারও তিনি দাঁড়াননি, এখানে একবারও এনাদের সাথে কথা বলেননি। নবান্নতে চা বিস্কুট বা ফিশ ফ্রাই খাওয়ান তো ছেড়েই দিলাম। কে মারা গেছে? শিক্ষামন্ত্রী বাংলার ছেলে। চলছে এটা আইওয়াস চলছে, পারবে হাতে হ্যারিকেন মুহূর্তে। আজকে টেম্পারেচার কত জবাব চাইছে বাংলা? 43। দারুণ ঠান্ডা তো, দারুণ ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তোমরা হেঁটে যাচ্ছ, যেখানে নবান্নে যে এসি চলছে, এইটা তো আর বুঝবে না। যোগ্য যারা, শিক্ষিত সমাজ যারা, তারা আজকে রাস্তায়, অযোগ্য যারা, তারা আজকের সব জায়গায় কি করছে, বিরাজ করছে।
আর শিক্ষামন্ত্রী বাংলার চেনেন? ওনাকে চিনে কি হবে, উনি তো কাঠের পুতুল। দড়ি তো বাঁধা আছে কালীঘাটে, ওইখান থেকে যেমন নাচাবে, মাদারি বসে আছে কালীঘাটে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে, মাদারি ডুগডুগি বাজাচ্ছে আর মাদর নাচছে। কারিগরি দপ্তরের মাথায় কে? কারিগরি দপ্তরের মাথায় বসে আছেন মন্ত্রী। আর বললাম তো সবাইকে টিকি বাঁধা আছে কালীঘাটে। সবার নাকি টিকি বাঁধা আছে, এটা সরকারটা সরিয়ে দিতে চায়, পুরো সরকারটা সরিয়ে দিতে চায়, সরকারটা পুরো সরকারটা সরিয়ে। এখানে হরিবল হরিবল শব্দ হচ্ছে। কে মারা গেছে? মেধাকে মারা হয়েছে, মেধাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন। এখানে কার মৃতদেহ? মেধার মৃতদেহ। পুরো সিস্টেমকে সরিয়ে দেওয়া উচিত, কারণ আপাত মস্তক পুরো দুর্নীতিতে ভরা, এ কোনোদিনও পরিষ্কার হবে না। আসলে হওয়া উচিত যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্য যারা রাস্তায় ঘুরছি আমাদের মতো যারা ছেলে তাদেরকে যথাস্থানে নিয়োগ করা উচিত। অ্যাকচুয়ালি জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত। এত এত টাকা নিয়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে, সেটা পরিণমিত, তারপরেও আমরা রাস্তায় বসে আছি। এই সরকারের লজ্জা কি সত্যি হয় না? শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া উচিত, তার সুপারিশ করছেন। তুমি চাও শিক্ষামন্ত্রী সরিয়ে দাও? 500 টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিলেন, আসলে ভোটের তোপ হিসেবে দিলেন, কিন্তু আমাদের কথা একবারও ভেবে দেখছেন না। এটা কি আমার মাথায় রাখলে কি চাপ বোঝা বাড়বে? বোঝা বাড়বে আমাদের সংসারে বোঝা, অনেকটা বোঝা আমরা মধ্যে সহ্য আর হয় না। সন্তানের খাবার জোগাড় করতে না পারা, বাবা মায়ের চিকিৎসার অর্থাভাব, বয়সের ভারে নুয়ে পড়া, পর্ষদের বঞ্চনা, সুপ্রিম কোর্টের তারিখের পর তারিখ। এখানে কোনো একটা সমস্যা হয়েছে কি এইগুলো হাতে হ্যারিকেন নিয়ে ঘুরছো কেন? আমাদের বর্তমান অবস্থা যা, সরকারের জন্য এই পর্ষদের জন্য এই অবস্থা, যারা অযোগ্য তারা বাসে চড়ছে আর আমাদের পিছনে বাস। এর থেকে আর কিছু বলার নেই। আমাদের গায়ের অবস্থা। এই বাস নিয়ে এরকম ভাবে হাঁটছো? হ্যাঁ, বাস নিয়ে হাঁটছি না তো, বাস পিছনে চলে গেছে। আর হাতে হ্যারিকেন? দিদি প্রতিশ্রুতি লণ্ঠন ধরিয়ে দিয়েছেন, তেল কেনারও পয়সা নেই এখন। একটি খবরের দিকে যাচ্ছে, এই খবরটি অত্যন্ত বড় হতে পারে, কিন্তু আপাতত যা হিন্ট পাচ্ছি, কলকাতা শহরে ফের ভেঙে পড়েছে বাড়ি। এই হিন্টটা আমরা পাচ্ছি পাথুরিয়া ঘাটায় বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনো পুরো খবর জানি না, এটা ডেভেলপিং স্টোরি, কিন্তু যে হিন্ট পাচ্ছি বাড়ির একাংশ ভেঙে পড়েছে, ভেঙে পড়ে বিপত্তি। বাড়ির আরেক অংশে বসবাস করত মানুষজন, যদিও আমরা হিন্ট পাচ্ছি যে হতাহতের কোনো খবর এখন অবধি নেই বলে মনে করা হচ্ছে। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো একেবারে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী শশী পাজা ঘটনাস্থলে গেছেন পাথুরিয়া ঘাটায়। এইগুলো বোঝানো সবটাই আলোচনার মধ্যে দিয়ে চলে। আমরা এবং আশেপাশে বাড়ি থেকে কি হিন্ট পাচ্ছেন যে এই রকমের বিপত্তির আশঙ্কা রয়েছে, যেখানে আরো অনেক বাড়িতে খালি করে বাড়ি মেরামতি প্রয়োজন? প্রতিনিয়ত ওয়ার্ডে ভীষণভাবে আমাদের সমস্ত ওয়ার্ডে ঘোরা আর সবাইকার সঙ্গে কথা হয়, কোনোটাই যে আমাদের মেয়রের কথা হলো, মেয়রকেও আমরা জানিয়েছি। মেয়র সাহেব আসছিলেন, আমি বললাম আমি পুরোটা দেখে নিয়েছি, তাকে আমি একরকম বারণই করলাম আসতে।